প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের প্রসপার একাডেমির ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোবাদ্দুল স্যার আছি তোমাদের সাথে, সিনিয়র ইনস্ট্রাক্টর বাংলা। আজকে তোমাদের সাথে আমাদের এইচএসসি প্রোগ্রামের ফার্স্ট পার্টের খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি কবিতা, বিদ্রোহী কবিতা, যে কবিতা নিয়ে অসংখ্য শিক্ষার্থীর সমস্যা হয়, সেই কবিতার সিকুয়াল ক্লাস নিয়ে চলে আসছি আমরা। আমি আজকে প্রথম পর্ব একটা ক্লাস নিব। যারা আমার এই চ্যানেলে নতুন এবং আমার এই পেজে নতুন, আমি বলবো যে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়বো হচ্ছে বিদ্রোহী কবিতা। আমাদের বিদ্রোহী কবিতায় আমরা জানি যে বিদ্রোহী কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবির লিখা, একটা খুব চমৎকার একটা কম্বিনেশন। ভালো করে খেয়াল করো যে আমাদের বাংলা সাহিত্যে আমরা তিনজন বিদ্রোহী কবিকে পাই। তার মধ্যে হচ্ছে প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত, এবং আমাদের দ্বিতীয় যিনি বিদ্রোহী কবি বলি আমরা, প্রথমের পরে যদি বলি দ্বিতীয় অর্থাৎ বিদ্রোহী কবি রূপে পরিচিত আমাদের কাজী নজরুল ইসলাম, এবং তৃতীয় যিনি আছেন তিনি সুকান্ত ভট্টাচার্য, যাকে আমরা কিশোর বিদ্রোহী কবি বলি। তো প্রিয় শিক্ষার্থী, একটা ব্যাপার আমি তোমাদেরকে বলি যে কেন আমরা কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলি। তোমরা জানো কিনা যে তিনি যখন লেখাগুলা লিখতেছেন তখন সাধারণত আমরা জানি যে আমাদের এই ভারতবর্ষে ব্রিটিশরা শাসন করতেছিল। ফলে তার লেখার মধ্যে যে চেতনাটা আমরা পাই, অর্থাৎ তিনি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি শোষণের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি সর্বদাই সাম্যের পক্ষে কথা বলেছেন। এই সার্বিক বিশ্লেষণে তাকে আমরা বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি রূপে চিনি। এবং তার অগ্নিবীণা হচ্ছে তার প্রথম কাব্য। তার প্রথম কাব্যের যে একটি উল্লেখযোগ্য কবিতা বিদ্রোহী, এটা তোমাদের পাঠ্য আছে। এখন যারা আমার এই ক্লাসটা দেখতেছো, মনোযোগ সহকারে বলি, একাডেমিক এবং এডমিশন দুইটা বিষয়ই ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা মনোযোগ দিয়ে আমাদের এই ক্লাসটা দেখো। তো এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো কি লেখা আছে, একটু দেখো প্রিয় শিক্ষার্থী। বলো বীর বলো উন্নত মমশির, এই যে লাইন দুইটা, প্রথম কথা হচ্ছে আমরা যখন কবিতা পড়তে যাই আমাকে কবিতার মূল ভাব জানতে হবে। কবিতার মূল ভাব ছিল দুইটা বিষয়, আমরা জানি প্রেম ও দ্রোহ চেতনা। এই কবিতার মধ্যে দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেম ও দ্রোহ চেতনা। এই কবিতার মধ্যে কবির দুইটা সত্তাকে তোমরা খুঁজে পাবা। কেমন সেটা? তিনি কখনো সৃষ্টি করতেছেন, কখনো ধ্বংস করতেছেন, অর্থাৎ তার প্রেমময় রূপ আবার তার যে ধ্বংসময় রূপ, তুমি দুইটা এখানে পেয়ে যাবা। এই কবিতার মধ্যে উল্লেখযোগ্য একটা লাইন, যে লাইন হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের সমগ্র সাহিত্য সাধনাকে তুলে ধরে আমাদের সামনে। যেমন একটা লাইন ছিল, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। তার মানে হচ্ছে মম মানে হচ্ছে আমার, আমার হাতে এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি মানে আমার এক হাতে প্রেম, আর হাতে রণতুর্য মানে হচ্ছে আমার আরেকটা হাতে কি আছে, যুদ্ধ, দ্রোহ চেতনা। এখন ঘটনা হচ্ছে আমি কার জন্য প্রেমিক, আমি কার জন্য বিদ্রোহী। কবি কাজী নজরুল ইসলাম অবশ্যই যারা অন্যায় করেছেন, যারা অত্যাচার করেছেন সাধারণ মানুষের উপর, তাদের জন্য তিনি বিদ্রোহী রূপ ধারণ করেন। এবার যারা মানুষকে ভালোবাসেন তার জন্য তিনি প্রেমিক। নজরুল এই দুইটা সত্তাই তুমি এখানে পেয়ে যাবা। এবং তিনি কবিতার মধ্যে আমি কথাটা অসংখ্যবার ব্যবহার করেছেন তার সত্তাটাকে প্রকাশ করার জন্য। এবার কথা হচ্ছে যে উনি তো উনার সত্তাটাকে প্রকাশ করেছেন, তাহলে এইটা মাধ্যমে আমরা যারা পাঠক আমরা আসলে কি শিখতে পারবো? একটা কথা মনে রাখবা প্রিয় শিক্ষার্থী, আমরা এই উনার এই চেতনার মাধ্যমে আমাদের ভিতরের যে সত্তাটা আছে, যেটা আমরা স্পিরিচুয়াল স্পিরিট বলি, আত্মার শক্তি, এটাকে আমরা জাগ্রত করতে পারবো। কাজী নজরুল ইসলাম তার এই বিদ্রোহী কবিতার মাধ্যমে আমাদের এই ভিতরের শক্তিটাকে জাগ্রত করতে চেয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা কবিতাটা পড়বো, একটু ভালো করে খেয়াল করো। বলো বীর বলো উন্নত মমশির, মম মানে কি বলো তো দেখি? মম মানে হচ্ছে আমার, মম মানে কি আমার, শির মানে কি তাহলে? শির মানে হচ্ছে মাথা। বলতেছে হে বীর তুমি বলো আমার মাথা উঁচু। এবার এই কথাটা তিনি যখন বলতেছেন তিনি নিজের সত্তাটাকে বলতেছেন। মানে তুমি যদি ভালো করে চিন্তা করো, তিনি তার সত্তাটাকে প্রকাশ করতেছেন, কিন্তু আমি পাঠক হিসেবে আমার মধ্যে ওই যে একটা চেতনা জাগ্রত হয়ে যায়। তারপরে তিনি বলতেছে আমার মাথা ঠিক কতটুকু উঁচু। শির মানে মাথা, নেহারি মানে হচ্ছে দেখে। একটু ভালো করে খেয়াল করবা প্রিয় শিক্ষার্থী, নেহারি মানে দেখে আমারই, অর্থাৎ শির নেহারি আমারই, মানে আমার মাথা দেখে, আমার শির দেখে, নত শির মানে শির নত করে ওই শিকড় হিমাদ্রির, ওই শিকড় হিমাদ্রির, ওইখানে সর্বনাম হিসেবে আসছে। তো শিকড় হিমাদ্রি, হিমাদ্রি মানে কি বলতো দেখি? হিমাদ্রি মানে হচ্ছে হিমালয়। একটু ভালো করে খেয়াল করবা প্রিয় শিক্ষার্থী, তিনি বলতেছে যে
বলো বীর বলো উন্নত মম শির, আমার মাথা উঁচু, ঠিক কতটুকু উঁচু, শির নেহারি আমারই, মানে আমার মাথা, এই উঁচু মাথা দেখে নত শির, শির নত করে ওই শিকড় হিমাদ্রির, হিমালয়ের যে চূড়া, হিমালয়ের যে শিকড়, সেটা পর্যন্ত আমার মাথা দেখে মাথা নিচু করে। এই যে একটা চেতনা, নজরুলের চেতনা যার মধ্যে আছে, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু একটা শক্তি আছে। সেই শক্তিটা কারো ঘুমন্ত, কারো জাগ্রত। এবার আমরা যখন অন্যায় দেখি, কেউ চুপ করে থাকে, কেউ প্রতিবাদ করি, নজরুল চুপ করে থাকেন নাই। একটা কথা বলি, তোমরা মনে রাখবা ভালো করে, নজরুল ইসলাম এবং রবীন্দ্র চেতনার মধ্যে মূল পার্থক্য কোথায়। রবীন্দ্রনাথ চেয়েছেন যে না, একটা মানুষ যদি অন্যায় করে তাকে সুযোগ দেই ভালো হওয়ার, তাকে ভালোবাসা দিয়ে ঠিক করতে চাই। নজরুল ইসলামের চেতনাটা ছিল একটু অন্যরকম, টিট ফর ট্যাট, অনেকটা নিউটনের তৃতীয় সূত্রের মতো। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ তুমি আমার সাথে অন্যায় করেছো, আমি অবশ্যই অবশ্যই সেই অন্যায়ের প্রতিবাদ করব। তুমি যদি আমার সাথে অন্যায় করো, সেই অন্যায়ের প্রতিবাদ অবশ্যই অবশ্যই আমি করব। প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে দেখো। তারপরে বলতেছে যে আমি চিরদুর্দম, যাকে দমন করা যায় না। দুর্বিনীত, মানে আমি একদমই বিনীত নই, আমার মধ্যে বিনয় নেই। নৃশংস, আমার মধ্যে কি নাই আসলে, আমার মধ্যে মায়া দয়া ভালোবাসা কিছুই নাই। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো একটু, নৃশংস মানে হচ্ছে আমি একদম মায়া দয়াহীন, আমার মধ্যে মায়া দয়া নেই। এখন এই কথাটা শোনার পরে তোমার মনে হতে পারে, আচ্ছা নজরুলের এই যে চেতনাটা আমাদেরকে কি দেয়, নেগেটিভ চেতনাকে ধারণ করতে বলে? না, এরকম না বিষয়টা। নজরুল ইসলাম কিন্তু কথা মাথায় রাখতে হবে তোমাকে। তিনি বলছে আমি বিদ্রোহীর ক্লান্ত, আমি বিদ্রোহ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমি সেই দিন হব শান্ত। শান্ত কিন্তু হই নাই। নজরুল ইসলাম বলতেছে আমি বিদ্রোহীর ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। কখন? যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অর্থাৎ আমি যখন শুনতে পাবো অত্যাচারীদের কান্নার আওয়াজ আকাশে বাতাসে শোনা যাবে না, তখন আমি শান্ত হয়ে যাব, তার আগে নয়। প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে দেখো, মহাপ্রলয়ের আমি নটরাজ। এবার আমরা জানি যে হিন্দু ইজম, অর্থাৎ আমরা যদি বলি হিন্দু মিথ, হিন্দু পুরাণে যদি আমরা চিন্তা করি, তাহলে শিবকে নটরাজ বলা হয়। কখন বলা হয়? শিবের দুইটা মূর্তি আছে, তার মধ্যে রুদ্র মূর্তি আছে। শিবের রুদ্র মূর্তিতে তিনি যখন ক্রোধান্বিত হন, তখন তিনি তাণ্ডব নৃত্য করেন, এবং ওই তাণ্ডব নৃত্য করার ফলে পৃথিবীতে প্রলয় আসে। এখন তিনি, নজরুল ইসলাম নিজেকে বলছেন, কার সঙ্গে তুলনা করেছেন একটু ভালো করে খেয়াল করবা। এই কবিতার মধ্যে নজরুল ইসলাম নিজেকে হিন্দুইজমের শিব, তারপর হচ্ছে বিষ্ণু, তারপর হচ্ছে জয়ন্ত, তারপর বিশ্বামিত্র, তারপর দুর্বাসা, তারপর পরশুরাম, ওনাদের সঙ্গে তুলনা করেছেন। কেন করেছেন? ওনার সত্তাটাকে প্রকাশ করার জন্য। তুমি এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। বলতেছে মহাপ্রলয়ের আমি নটরাজ, যখন প্রলয় আসবে তখন আমি কি? সেই নটরাজের রূপ ধারণ করি। এখন কখন? যখন এই পৃথিবীতে অন্যায় বিচারে ভরে যাবে, তখন আমি শিবের সেই নটরাজের রুদ্র মূর্তিকে ধারণ করি। আমি সাইক্লোন, ধ্বংসের প্রতীক, সাইক্লোন সব ধ্বংস করে। আবার তিনি সরাসরি বলছে আমি ধ্বংস। ঠিক আছে, আমাদের নজরুল ইসলাম বলতেছে যে এই আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। তারপরে প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে দেখো, আমি মহাভয়। মহাভয়কে বাংলা হয় মহান যে ভয়। আমাকে ভয় পেতে হবে তোকে। তুই যদি মনে করিস যে তুই এই সমাজে বৈষম্য নিয়ে আসবি, তুই ব্রিটিশ যদি মনে করিস যে আমাদেরকে অত্যাচার করবি, তাহলে মনে রাখবি আমাকে ভয় পাবি। আমি কিন্তু একদমই মায়া দয়া নাই আমার মধ্যে। আমার মধ্যে না আছে কোনো বিনয়, না আছে আমাকে দমন করার ক্ষমতা তোর কাছে। একটু ভালো করে খেয়াল করো, আমি অভিশাপ পৃথিবীর, তার মানে আমি পৃথিবীর অভিশাপ। তার মানে তিনি বলতেছেন আমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, তখন আমাকে মানুষ কি দিবে? অভিশাপ দিবে। এজন্য তিনি বলছেন আমি অভিশাপ পৃথিবীর, আমি পৃথিবীর অভিশাপ, আমি দুর্বার, আমি দুর্বার। এগুলা কিন্তু সন্ধি বিচ্ছেদ আছে। আমি যখন ভার্সিটি এডমিশনের জন্য ক্লাস নেব তোমাদের, তখন এই জায়গাগুলো ফোকাস করবো। যেহেতু একাডেমিকের জন্য করাচ্ছি, আমি চেষ্টা করব তোমাদের মূল থিম গুলা যেন আমি তোমাকে দিতে পারি। একটা কথা, যারা এই ক্লাসগুলো আমাকে দেখতেছো, এখন পর্যন্ত যারা আমাকে দেখতেছো, আমি বলবো তোমরা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবা। কারণ হচ্ছে কি জানো, আমি এখানে প্রতিনিয়ত এরকম ক্লাস তোমাদেরকে দিয়ে থাকবো, এবং তোমাদের যে ক্লাসগুলো প্রয়োজন এগুলার জন্য অবশ্যই মেসেজ দিয়ে রাখবা। আমি এই ক্লাসগুলো ইনশাল্লাহ নিব। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা দেখব যে আমি ভেঙে করি সব চুরমার, আমি সবকিছু ধ্বংস করে দেই। নজরুল ইসলামের এই যে একটা চেতনা, নজরুল ইসলামকে
আমাদের মধ্যে যদি আমরা ধারণ করি, আমরা যদি ওনার সত্যটাকে ধারণ করি, তাহলে আমাদের সামনে আর অন্যায় হতে পারবে না। ওনার যে মানে স্পিরিট ছিল, যদিও আমাদের মধ্যে এটা নাই, ওনাকে ধারণ করা আমাদের প্রয়োজন, এখন তো আরো বেশি প্রয়োজন। আমি অনিয়ম উশৃঙ্খল, তার মানে আমার মধ্যে কোনো নিয়ম নাই, আমার মধ্যে নিয়মের বালাই নাই, আমি উশৃঙ্খল, আমাকে কোন শৃঙ্খলার মধ্যে তুমি আবদ্ধ করতে পারবা না। কারণ তুমি কোন শৃঙ্খলার মধ্যে আমাকে আবদ্ধ করবা? আমি যেখানে বসবাস করি এখানে তো শয়তানের বসবাস। সহজ কথা, শয়তান মরে গেছে, তো ওইখানে তুমি আমাকে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করতে পারবা না। ওই উশৃঙ্খল শয়তানদেরকে ধ্বংস করার জন্য আমাকেও যে উশৃঙ্খল হইতে হবে, আমাকে যে নিয়ম তোয়াক্কা না করে নিয়মকে ভাঙতে হবে, ওইটার জন্যই তো। তুমি কি জানো যে এই বিদ্রোহী কবিতা লেখার পর ব্রিটিশ যারা ছিল ওদের ভিত কেঁপে গেছিল? এই কবিতার চেতনার মাধ্যমে ব্রিটিশদের ভিত কেঁপে গেছিল। একটু ভালো করে দেখো, আমি দলে যাই যত বন্ধন, বন্ধনে আবদ্ধ হওয়া মানেই মরে যাওয়া। আমরা আমাদের এই পৃথিবীতে বন্ধন দ্বারাই আবদ্ধ, যদিও আমরা বন্ধনে আবদ্ধ থাকি। তিনি বলছে দলে, দলে যাওয়া মানে পায়ে পিষ্ট করা, পায়ে পিষে ফেলা। বলতেছে আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি পায়ে পিষ্ট করে ফেলি সমস্ত বন্ধনকে, যত নিয়ম কানুন শৃঙ্খল সবকিছুকে আমি পায়ে পিষ্ট করে ফেলি। দেখো, আমি মানি না কোনো আইন। এটা কিন্তু তোমাদের এমসিকিউ হিসেবে আসবে, কবি কি মানেন না? কোনো আইন মানেন না। তোমরা জানো কিনা রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলাম, আমরা দেখবো যে উনি হচ্ছে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতেছেন যে আমার যে অভিযোগ, আমার যে কথা, এটা কখনোই কোনো রাজার বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে। তিনি কতটা সাহসী ছিলেন, সমস্ত কিছু জানতেন, সমস্ত কিছু বুঝতেন, এবং তিনি জানতেন যে তাকে অত্যাচারিত হতে হবে ব্রিটিশদের দ্বারা, তারপরেও তিনি অকপটে তার এই সত্য স্বীকার করে গেছেন। এই জন্যই তো বাংলায় তাকে বিদ্রোহী কবি বলা হয়। একটু মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থী। আমি ভরা তরি করি ভরা ডুবি, তরি মানে নৌকা, একটু ভালো করে খেয়াল করো। তার মানে হচ্ছে আমি সৃষ্টিটাকে সাথে সাথে কি করে দেই? ধ্বংস করে দেই। আমি টর্পেডো, আমরা জানি যে টর্পেডো হচ্ছে, আমরা সাবমেরিনের কথা অবশ্যই শুনেছি, সাবমেরিন থেকে এক প্রকার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, ওই সাবমেরিনটাকে বলা হয় টর্পেডো। তো তিনি তাকে নিজেকে তুলনা করছেন টর্পেডোর সঙ্গে, খুবই ভয়ঙ্কর সেই অস্ত্র। আমি ভীম, এখানে ভীম হচ্ছে, আমরা জানি যে মহাভারতে পঞ্চপাণ্ডবের দ্বিতীয় ভাই ছিল ভীম। প্রথম যে ভাই ছিল তার নাম ছিল যুধিষ্ঠির, যুধিষ্ঠির পরে ছিল ভীম, ভীমের পরে ছিল অর্জুন, তারপর নকুল, তারপর সহদেব। একটু ভালো করে খেয়াল করবা, এই ভীম, এই ভীমের যে অস্ত্র ছিল গদা। আমরা জানি ভীম প্রচন্ড শক্তিশালী ছিল, কিন্তু উনি যখন ছোট ছিলেন তখন তারই চাচাতো ভাই দুর্যোধন, দুঃশাসন ওনাকে বিষ পান করিয়ে পানির মধ্যে ফেলে দেয়। আমরা দেখবো ওই পানি থেকে দেবীর আশীর্বাদে তিনি আবার পুনরায় শক্তি, মানে অনেক বেশি শক্তি সঞ্চারিত হয়ে পানিতে ভাসতে থাকেন। তাও এই জন্য ভীমকে ভাসমান মাইনের সঙ্গে তুলনা করা হয়েছে। তার মানে হচ্ছে, একটু ভালো করে খেয়াল করবা, ভাসমান মাইন, মাইন মানে হচ্ছে এক প্রকার ভাসমান বোমা, যেগুলা পুঁতে রাখা হয় পানির মধ্যে অথবা মাটির উপরে। আমরা মোটামুটি এটা নিয়ে সবারই ধারণা আছে। তাহলে ভীমকে এখানে ভাসমান মাইনের সঙ্গে তুলনা করা হয়েছে, নজরুল নিজেকে আবার ওই ভীমের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ তিনি বলছেন আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি সেই ভীম যে ভাসমান মাইনের মতো বেসেছিল, অর্থাৎ আমি সেই শক্তিটা সঞ্চার করি। প্রিয় শিক্ষার্থী, একটা কথা আমি তোমাদেরকে বলি, যারা এই যে কবিতাটা আবার দেখেছো, আমি মনে করি ইনশাল্লাহ এই কবিতা থেকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। পরবর্তী পর্বতে তুমি দ্বিতীয় পর্বতে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দ্বিতীয় পর্বটা দেখে নিবা। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা, প্রতিনিয়ত আমাদের এই কবিতাগুলো আসতে থাকবে। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।